এমন সময় এখান থেকে ওর বাড়ির ব্যালকনিটা খুব ভালোভাবেই দেখা যায়। নিলয় সেদিকে কিছু সময় তাকিয়ে থাকলো। নীরাকে নিয়ে ভালো মুহূর্তগুলো কল্পনা করতে থাকলো নিলয়। দুজনে এই সাইকেলে একবার মাত্র ঘুরেছিল। পরের বার নীরাকে যখন ঘুরতে যাওয়ার কথা বলে নিলয়, তখন নীরা বলে, এগুলো না আমার স্টেটাসের মধ্যে পড়ে না। আমার দ্বারা এইসব 2 টাকার সাইকেলে ঘোরা সম্ভব না। পারলে বাইক কেন, বাইক নিয়ে আমাকে ঘোরাও। সেটাও তো পারবে না। উনি আসছে 2 চাকার ভাঙা সাইকেল নিয়ে আমাকে ঘোরাতে। নিলয় তখন কিছু না মনে করে হেসে দিয়ে বলে, আরে পাগলি, ভালোবাসা থাকলে ভাঙা সাইকেলও লং ট্যুরে যাওয়া যায়। দুজনের খুনসুটি আর তোমার খোলা চুলের আমার মুখে লেপটে যাওয়া উন্মাদনা আমাদের জার্নি করবে ভালোবাসার বিশাল এক্সপ্রেস। নীরা নিলয়ের কথা শুনে রাগ দেখিয়ে চলে যায়। নিলয় পিছু পিছু এসেছে অনেকবার। নিলয় সেসব ভেবে মুচকি হাসল। নিলয় নীরাদের বাড়ি থেকে চলে আসতে থাকে। হঠাৎ একটা এটিএম বুথের সামনে এসে দাঁড়ায় নিলয়। সেখানে সিসিটিভি ক্যামেরার দিকে তাকায়। ক্যামেরা থেকে মনিটরিং সিস্টেমের জন্য কোড প্রয়োজন। আচ্ছা, আমি যদি মনিটর সিস্টেমকে হ্যাক করি তাহলে ফুটেজগুলো সব আমার পিসিতে শো করবে। ইয়েস, এর জন্য আরও একটা কম্পিউটার দরকার আমার। কিন্তু বাড়িতে থাকলে কিছু করা যাবে না, আমাকে ঢাকা যেতেই হবে। সেখানে যে বড় বড় হ্যাকারদের আমার দলে আনতে হবে। নিলয় ক্যামেরার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। সাইকেলে উঠল। ও এখন চারপাশে সবকিছু হ্যাক দ্বারা নিয়ন্ত্রণ করার নেশাতে ডোবার চেষ্টা করছে। সাইকেল চালানোর সময় সে ভাবতে থাকে, আমাদের দেশে তো সবচেয়ে 3টে অনলাইনে টাকা লেনদেন মানে মোবাইল ব্যাংকিং আছে, বিকাশ সার্ভিস, ডাচ বাংলা ব্যাংকিং সার্ভিস আর রকেট। এই 3টে সেবা সিস্টেম প্রতি 10 জনের মধ্যে 8 জনের অ্যাকাউন্ট আছে। যদি ওই অ্যাকাউন্ট হ্যাক করি, ধুর, এত ছোট জিনিস কেন হ্যাক করব? হ্যাক করলে পুরো সিস্টেমটা হ্যাক করব। নাসার অল সিস্টেম যেমন একটা পিচ্চি ছেলে হ্যাক করেছিল, আমি এই মোবাইল ব্যাংকিংয়ের আওতায় থাকা সব সিস্টেম হ্যাক করে নিব। বিকাশের আওতাধীন সব অ্যাকাউন্টের সব হিসাব মূল জায়গাতে জমা থাকে, সেই জায়গা বা সিস্টেমটা আমি হ্যাক করব। তখন কোন অ্যাকাউন্ট কতটা অ্যাক্টিভেট সেসব তথ্য আমার কাছে খুব সহজেই চলে আসবে। আর যেহেতু সিস্টেম সব আমার হাতে বন্দি, আমি ইচ্ছে করে অ্যাকাউন্ট বন্ধ করে টাকা হাতিয়ে নেওয়া ব্যবস্থা করতে পারবো। দেশে আমি হ্যাকারের আতঙ্ক তৈরি করব। কেউ অনলাইনে কিছু করতে চাইলে আমার অনুমতি নিয়ে করবে। ইনফরমেশন ইজ হেলথ অ্যান্ড হেলথ ইজ ওয়েল। নিলয়ের এখন পুরো হ্যাকারের নেশা চেপে বসেছে। একজন ব্লুটুথ কানে দিয়ে গান শুনতে শুনতে যাচ্ছে। ও পকেটে থেকে ফোন বের করে ওই ব্লুটুথ ডিভাইসের দিকে কিছু সময় তাকিয়ে থেকে ফোনের সাহায্যে সক্রিয় একটা পাসওয়ার্ড চাপ দিতেই ব্লুটুথে কি গান হচ্ছে নিলয়ের ফোনে সেটাও বেজে ওঠে। নিলয় হাসতে থাকে। নিজেকে কেমন যেন ডেভিল বলে মনে হচ্ছে। নিলয় নিজের ফোন দিয়ে ইচ্ছে মতো গান পাল্টাতে থাকে। লোকটা ভয় পেয়ে কান থেকে ব্লুটুথ খুলে সব কিছু চেক করতে থাকে। নিলয় এসব দেখে হাসতে হাসতে সিস্টেম অফ করে দিয়ে সেখান থেকে চলে আসে। নিলয়ের সামনে এখন যে কোনো অনলাইন কোড ব্যবহার করা মানেই সেটা নিলয়ের আয়ত্তে চলে আসবে। নিলয় এখন শয়তানি হাসি দিতে থাকে। ভাই, বাবা আবার টাকা চাচ্ছে। তোর বন্ধু কখন টাকা দেবে রে? নিলয় বাড়ি আসতেই বিথি আপু কথাটা বলল। নিলয় মুচকি হেসে কোনো জবাব না দিয়ে নিচের রুমে প্রবেশ করলো। দরজা আটকে ঘরের সব লাইট অফ করে কম্পিউটার অন করলো। আবারও প্রথম থেকে সব কিছু সাজিয়ে হ্যাক ইউজ করে ব্ল্যাক নাম্বার থেকে নিলয় সিরাজ মিয়াকে ফোন দিয়ে গলার টিউন রোবোটিক করে নিল। সিরাজ মিয়া ফোনের স্ক্রিনের দিকে কিছু সময় তাকিয়ে থেকে ভাবলো রিং বাজছে, কিন্তু কোনো নাম্বার শো করছে না। কিছু তো বুঝতে পারছি না। সিরাজ মিয়া ফোন রিসিভ করলো। ওপাশ থেকে নিলয় রোবোটিক ভয়েস দিয়ে বলল, হ্যালো স্যার, আই অ্যাম ডেভিল, ইউ ক্যান কল মি ডেভিল। সিরাজ মিয়া ভয় পায়। এমন অচেনা শব্দে কথা বললে যে কেউই ভয় পাবে।
তবে নিলয়ের লোকেশন ট্র্যাক না করতে পারে, এই জন্য হাই সিস্টেম অ্যালাউ করে নাম্বারটা শো অফ করে দিয়ে কল করেছে। সিরাজ মিয়া বলল, কি চান আপনি? টাকা। টাকা মানে? মিয়া ফাজলামি করেন আমার লগে? আমাকে চেনেন আমি কে? আপনি রেশমা নামের একটা মেয়ের সাথে আজ রাত 10টার সময় একসাথে রাত কাটাবেন। কাল ভোরে আপনি চেকপোস্টে পাশের সময় একটা হিরোইনের ট্রাক প্রবেশ করতে দিবেন। সেখান থেকে আপনি টাকা নিয়েছেন 5 লাখ। আপনার অ্যাকাউন্টে সর্বমোট টাকা আছে 34,72,100 টাকা। বেলা 12টার সময় আপনার বউ রোজি আপনার থেকে ফোন করে ব্যাংকের অ্যাকাউন্ট পাসওয়ার্ড চায়। আপনার অ্যাকাউন্ট নাম্বার 16191502। আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড হলো 001122। আমি চাইলেই এখনই ইন্টার চাপ দিয়ে আপনার সব টাকা এখনই আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারি, কিন্তু আমি এখন সেটা করব না। আপনার সব তথ্য আমার কাছে আছে। আপনি কখন কার কাছে কি মেসেজ করেছেন, কার সাথে কলে কি কথা বলেছেন, সবটাই আমার কাছে আছে। এটা যদি প্রকাশ করে দিই তবে আপনি আর পুলিশ থাকবেন না, কয়েদি হয়ে জেলখানাতে থাকতে হবে। তাই আমাকে 15 লাখ টাকা দিন, আর টাকাটা আমার ক্যাশ লাগবে। সিরাজ মিয়ার যেন মাথা ঘোরাচ্ছে। এতক্ষণও নিজে যা যা করেছে সবটা নিলয় বলে দিয়েছে, এমনকি ওর অ্যাকাউন্টে কত টাকা আছে সেটাও। কিন্তু সিরাজ মিয়া পুলিশের লোক, ভয় না পেয়ে বলল, আমাকে হুমকি দিচ্ছিস? সাহস থাকলে সামনে আয় শালা, তোকে আমি গুলি করে মারবো। ফোন চেক করুন, মেসেজ গিয়েছে অ্যাকাউন্ট নাম্বার থেকে। 1 লাখ টাকা ট্রান্সফার করে নিলাম। কোন অ্যাকাউন্টে টাকা আসছে সেটা লোকেশন খুঁজতে আপনার বুড়ো হয়ে যেতে হবে, তবুও পাবেন না। এরপর যদি ক্যাশ টাকা নিয়ে না কথা বলেন, পুরো টাকাটাই আমি নিয়ে নিব আর আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে দিব। ভাই ভাই আমি টাকা নিয়ে আসছি, বলুন কোথায় টাকা আনবো? আজ রাত 9টার সময় যশোর নিশান শপিং কমপ্লেক্সে টাকার ব্যাগ সাথে করে আনবেন। আপনাকে আমি খুঁজে নিব। নিলয় ফোন কেটে দেয়। সিরাজ মিয়া জলদি অফিসে যায়। এদিকে নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। আজকে প্রথম সে কোনো বড় পর্যায়ে কাজ সফল করতে যাচ্ছে। নিলয় ঘরের লাইট জ্বালালো। ফোনের ভার্সনের সাথে নিলয় ওর পিসি সিস্টেম মনিটর করে নিল। ঘর থেকে বের হয়। বিথি আপুর সামনে এসে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস এই বিকেলে? ওষুধ কিনতে। আর একজন বি পজিটিভ রক্তের কিডনি বিক্রি করবে, দেখি সেটা নিয়ে কথা বলতে হবে, তাই যাচ্ছি। তাড়াতাড়ি ফিরবি। নিলয় সাইকেল নিয়ে বের হয়। কিছু দূর আসার পর শপিং কমপ্লেক্স দেখতে পেল একটা। নিলয় শপিং কমপ্লেক্সে প্রবেশ করে। মেইন সিঁড়ির কাছে একটা সিসিটিভি ক্যামেরা রাখা। নিলয় বাইরে ক্যামেরার বিপরীত পাশে এসে দাঁড়ায়। ক্যামেরার সাথে কানেক্টেড মনিটর ওর পিসির আয়ত্তে আনার জন্য সেই মনিটরের একটি কোড শো করে। মনিটরের সামনে যিনি বসেছিল ওনার নাম হাসেম মিয়া। কোডটার সাথে নিলয় একটি রুচিশীল ভালো লাগার মেসেজ অ্যাড করে দিল। মনিটরের মেসেজে কোড সহ করতেই লোকটার রিড মোডে যখন চাপ দিয়েছে তখন নিলয়ের পিসিতে একটা কোড চলে যায়। নিলয় সেই কোড তার ফোনের নোটপ্যাডে লিখে নিল। প্রথম কোডের মেসেজ হলো 2332122 আপনি কি কখনো কোনো ডেভিলকে দেখেছেন? ডেভিল হলো একটা টাকা চোর। নেক্সট কোডের জন্য অপেক্ষা করুন। নিলয় শপিং মলের মধ্যে যায়। সেকেন্ড সিমি ক্যামেরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার ওর হ্যাক সিস্টেম ওপেন করে সেকেন্ড ক্যামেরার ফুটেজে কোড পাঠায়। সাথে লিখে দেয় 56667788। ডেভিলকে দেখা যায় আপনার পাশে, আপনার খুব কাছে। সে খুনি নয়, সে শুধুই ডেভিল। একটা গল্প বলি। নেক্সট কোডের জন্য অপেক্ষা করুন। হাসিম মিয়া যতবার রিড মোড ক্লিক করে ততবারই নিলয়ের পিসিতে একটা করে উল্টো সংখ্যার কোড চলে যাচ্ছে, আর নিলয়ের ফোনে সেটা সিস্টেম অ্যালার্ট নোটিফিকেশন এসে জানিয়ে দিচ্ছে। অর্থাৎ নিলয় যদি 22 নম্বর কোড ব্যবহার করে নিলয়ের কাছে ব্যাক আসবে 11 হিসেবে।
হাসেম মিয়ার ডেভিলের গল্পে বেশ জমে গেছে। সে বারবার কোড আসার জন্য মনিটরের দিকে হাঁ করে তাকিয়ে থাকছে। এভাবে যশোর সিটির বড় শপিং মলের সব সিসিটিভি ক্যামেরার কোড নিলয়ের কাছে চলে যায়। নিলয় সন্ধ্যের আগেই শপিং মল থেকে ফিরে আসে। ডাক্তারের দোকানে যায়ও, সেখানেও সিসিটিভি ক্যামেরা দেখতে পায়। নিলয় মনে মনে ভাবে, আমাকে ধরা এত সহজ হবে না। আমি কোনো প্রমাণ বা কুলু রেখে যাব না। যদি জিজ্ঞাসাবাদ করতে করতে এই অবধি পুলিশ চলে আসে, তখন তো আমাকে ক্যামেরাতে দেখা যাবে না। সেটা হতে দেব না আমি। এটাও হ্যাক করব। নিলয় প্রেসক্রিপশন বাড়িয়ে দেয় ডাক্তারখানার একটা ছেলের কাছে। নিলয় মনিটরের খুব কাছে ছিল। কোড পাঠিয়ে মাউস পয়েন্টার দিয়ে সাথে সাথে রিড মোড চাপ দিয়ে দেয়। নিলয়ের ফোনে নোটিফিকেশন চলে এলো। ওষুধের দোকানে এই ছোট একটা ছেলেই আছে এখন। এজন্য নিলয়ের কাজটা আরো সহজ হয়ে যায়। নিলয় ওষুধ নিয়ে বাড়িতে আসে। এখনই ওর বের হতে হবে। সবকিছু সিস্টেম নিজের কবজায় এনে ফেলেছে সে। বাড়িতে আসতেই দেখে দুটো প্রাইভেট গাড়ি দাঁড় করানো আছে। নিলয়ের মনে কোনো চিন্তা নেই, কারণ সে আইসিটিতে একজন পাক্কা মাইন্ড গেমার। কেউ কোনো প্রকার প্রুফ পাবে না যতক্ষণ না ওর কম্পিউটার একজন দক্ষ চালক হাত না দেয়। নিলয় সাইকেল রেখে বাড়িতে প্রবেশ করলো। ড্রয়িং রুমে এসে দেখে ভাইয়া সহ ভাইয়ার পাশে একটি মেয়ে বসে আছে। বিধি আপু এগিয়ে এলো নিলয়ের কাছে। নিলয়, এরা হলো ভাইয়ার শ্বশুরবাড়ির লোক, মানে ভাইয়াকে দেখতে এসেছে। আজকেই আংটি পরিয়ে ফেলেছে। ভাবিটা কেমন সুন্দর না? তবে ভাবির পাশে থাকা একটা মেয়ে আছে, ওটা আরও বেশি সুন্দর। ওর নাম মুন, ভাবির ছোট বোন, মানে তোর বয়সের মেয়ে। কাট। স্যার, আমার ছোট ভাই নিলয় কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা প্রায় শেষের দিকে। ইচ্ছে আছে মাস্টার্স কমপ্লিট করবে। হ্যালো স্যার। নিলয় আর কোনো কিছু বলে না, নিজের রুমে এসে দরজা আটকে দিল। নিলয় তাড়াতাড়ি ফোন বের করে পিসি অন করে ডার্ক ওয়েবে প্রবেশ করলো। সিসিটিভি ক্যামেরার জন্য ওর বানানো একটা ওয়েবসাইট প্রবেশ করে একটা পেজে ঢুকলো। সবগুলো পেজে মোবাইলে থাকা সব কোড একটা একটা করে পাল্টালো। এন্টারে প্রেস করতেই একটা কনফার্মেশন পেজ শো করলো। নিলয় সাথে সাথেই কনফার্মের চাপ দিতেই শপিং মলের সব ক্যামেরার ফুটেজ ওর পিসিতে শো করতে থাকে। নিলয় তাড়াতাড়ি একদিনের ফুটেজ ডিলিট করার ডকুমেন্ট তৈরি করে নিল। হাত ঘড়ির দিকে তাকায়। স্মার্টফোন থেকে পিসি সিস্টেম ডিলিট করে ফোন সিস্টেমে চালু করে নিল। হ্যাক ব্যবহার করে সব নাম্বারগুলো ডিলিট করলো। সিরাজ মিয়ার নাম্বার পাতিয়ে সে কল লিস্টে রেখে দেয়। হাত ঘড়ির দিকে তাকালো, রাত তখন 8টা বেজে গেছে। রুম থেকে বের হলো নিলয়। পৃথি আপুর সাথে রেশমি মেয়েটা বাড়ি ঘুরে দেখছে। নিলয় ওর আপুকে ডাকলো, সাথে রেশমিও আসছে। আপা, কিছু খেতে দিবি? ওষুধ খাবো, একটু বের হতে হবে, মানে ওই বন্ধু। আচ্ছা রুমে যা, আমি খাবার আনছি। খাবার খেয়ে ওষুধ খেয়ে নিস কেমন? আর বাইরে বের হলে কিন্তু বাবা কিন্তু অনেক বকবে। তুই যা না, একটু এনে দে না। বিধি আপু চলে যায় রান্নাঘরের দিকে। নিলয় ওর রুমের দিকে আসার জন্য ঘুরতেই শুনতে পেল, হ্যালো নিলয়, আমি রেশমি। ও আচ্ছা, বাই। নিলয় তাড়াতাড়ি রেশমির সামনে থেকে চলে আসলো। রুমে এসেই দরজা আটকে পিসির সামনে গিয়ে বসলো। আর মাত্র 40 মিনিট বাকি সব প্রসেস রেডি করা। 20 মিনিটেই পুরো সারাদিনের ভিডিও ফুটেজ এবং আগামী 2 ঘন্টার ভিডিও ফুটেজ নিয়ে নিজে থেকেই ডিলিট হতে শুরু করবে। আর ওকে শপিং মলে যেতে হবে টাকা আনতে, কারণ আজকে শপিং মলে ভিড়ও হবে। তার কারণ হলো আগামী 2 দিন মল বন্ধ থাকবে। এটা প্রতি সপ্তাহেরই নিয়ম, এজন্য শেষ দিনে অনেকটা ভিড় হয়। রেশমি নিলয়ের রুমের সামনে বোকার মতো দাঁড়িয়ে আছে। রেশমি খুব সুন্দরী। এই অবধি রেশমি 1000টা প্রপোজ পেয়েছে। সে অ্যাটিটিউড দেখায়, কিন্তু এই প্রথম কোনো ছেলেকে রেশমি দেখলো মেয়েদের সাথেও অ্যাটিটিউড দেখিয়ে চলে যেতে। তাও রেশমির মতো সুন্দরী কোনো মেয়ের সামনে থেকে এভাবে কথা না বলে চলে গেল। রেশমি ভেবেছিল বেয়ের সাথে একটু ফ্লার্ট করব,
কিন্তু তার হলো কই? এত ভাব কেন ছেলেটার? ওর ভাব আমি দেখে নেব, বজ্জাত ছেলে। রেশমি কথাগুলো ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায়। বিথি আপু খাবার এনে দেয় নিলয়কে। নিলয় খাবার খেয়ে ওষুধ নিয়ে পিসিতে বসলো। সিস্টেম চালু করে দিয়ে কম্পিউটার অন রেখেই ফোন নিয়ে বের হয়। হাতে একটা প্যাকেট, প্যাকেটে আছে কালো কোট আর মাস্ক করা পোশাক। নিলয় সবার সামনে থেকে আসতে যাবে, ওর বাবা ডাক দেয়। নিলয় হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় সময় হয়ে আসছে। কোথায় যাচ্ছিস রাতে? বাইরে। কেন? বাড়িতে থাক, মেহমান আছে, কথা বল, আড্ডা দে। কাজ আছে। নিলয় আর কারো দিকে তাকালো না, সে বাড়ি থেকে বের হলো। আদনান সাহেব মনে মনে নিলয়কে গালি দিয়ে মুখে হাসি রেখে ব্যাপারটা সামলে নিল। নিলয় সাইকেল নিয়ে শপিং মলে আসলো। ও পিসি অন করলো। আসার সময় নিজের ঘরে তালা দিয়ে চাবি নিয়ে এসেছে নিলয়। এতক্ষণ ওর কম্পিউটার কাজ শুরু করে দিয়েছে। আজকে সারাদিনে সব ভিডিও ফুটেজ ডিলিট হওয়া শুরু করেছে। নিলয় ফোন দিল সিরাজ মিয়াকে। টাকার ব্যাগটা নিয়ে শপিং মলের সামনে আসুন। তারপর? পার্কিং লটে দেখবেন একটা পুরনো সাইকেল রাখা, সেই সাইকেলেই উঠবেন। তারপর? সাইকেল নিয়ে সেখান থেকে বাম পাশে আসবেন। সেখানে এসে একটা বন্ধ চায়ের দোকান পাবেন, সেখানে এসে বসুন। তারপরে? সেখানে এসে দেখবেন একটা কালো ব্যাগ। আপনার ব্যাগ থেকে টাকা বের করে ওই ব্যাগে রাখুন, কারণ আপনার টাকার পাউডার লাগানো আছে। সাথে আপনার ব্যাগে লোকেশন চিপ রাখা। ব্যাগসহ সেসব পিছনে পুকুরে ছুঁড়ে ফেলুন। তারপর? ব্যাগটা কাঁধে নিন, এরপর যেতে থাকেন। তবে হ্যাঁ, আপনার সব অকর্ম এখনই কমিশনারের কাছে চলে যাবে। এই কেন কেন? পিছনে ফলো করা পুলিশদের চলে যেতে বলুন। আচ্ছা ঠিক আছে, তারপরে কি করব? সোজা চলে যান, কবরস্থান পাবেন। সেই কবরস্থানে গেটের সাথে ব্যাগটা ঝুলিয়ে রাখুন। কি? ব্যাগে 15 লাখ টাকা আছে, সেটা কবরস্থানে গেটের কাছে ঝুলিয়ে রাখবো? সেটা আমি বুঝবো। আচ্ছা, কিন্তু তুই কোথায়? তুই আসবি না টাকা আনতে? আপনি ব্যাগ আর সাইকেল রেখে সোজা চলে আসুন, আশেপাশে তাকাবেন না। আমি কোথায় বলেছি, তবে 15 মিনিটের মধ্যে যে আসতেই হবে, তাহলে আমাকেই পাবেন। তুই বল, আমি যাচ্ছি। আমি তো শপিং মলে দ্বিতীয় তলার ছেলেদের আন্ডারপ্যান্ট দোকানের মধ্যে শপিং করছি। নিলয় ফোন কেটে দেয়। ওর বাম হাতে থাকা ড্রোন কন্ট্রোলারের সাহায্যে এতক্ষণে গোরস্থানে বসেই সে এসব কন্ট্রোল করছিল। ড্রোনটা হলো একটা মাছি। নিলয় গেট খোলে। সিরাজ মিয়া শপিং মলের মধ্যে প্রবেশ করলো। নিলয় কবরস্থান থেকে বের হলো। একটা লোকের সাইকেল এনেছিল ভাড়া করে। লোকটা এখানেই এসে দেখা করবে এখন। সাইকেল আর কিছু টাকা বুঝে দিল। নিলয়কে লোকটা দেখেনি, কারণ নিলয় মুখের মাস্ক খোলেনি একবারও। শরীরের কোনো অংশ দেখা যায়নি নিলয় লোকটার সাথে। আর নিলয় তাছাড়া কথাও বলেনি। লোকটা চলে যায় সেখান থেকে। নিলয় আবারও কবরস্থানে প্রবেশ করে বাজারের প্যাকেটে টাকাগুলো রাখে। ব্যাগটা গেটের সাথে ঝুলিয়ে ওর নিজের সাইকেল নিয়ে কিছুটা দূরে আসলো। তারপর গা থেকে মাস্কা আর কাপড় খুলে সেগুলো প্যাকেটে রেখে বাড়ির দিকে আসতে থাকে। সিরাজ মিয়া দোতলার জিন্স শপিংয়ে কর্নারে আসলো। সারা জায়গা খুঁজল নিলয়কে, কিন্তু আন্দাজে কিভাবে খুঁজে পাবে নিলয়কে ওরা। শেষে ক্লান্ত হয়ে একটা ম্যানিকিংয়ের সামনে এসে দাঁড়ালো। সেখানেই দেখতে পায় একটা কাগজ রাখা। সিরাজ মিয়া কাগজটা হাতে নেয়। সেই কাগজে লেখা, কল মি ডেভিল। সিরাজ মিয়া কাগজটা হাতে নিয়ে দৌড়ে সিসিটিভি রুমে যায়। সেখানে থাকা একটা ছেলে পাগলের মতো কিবোর্ড ঘাটাঘাটি করছে, কিন্তু কিছুই হচ্ছে না। সব ফুটেজ রেকর্ড তো হচ্ছেই না, বরং উল্টে সব ডিলিট হয়ে যাচ্ছে। সিরাজ মিয়া এইসব দেখে কয়েক কিবোর্ডের লাথি দিয়ে সেখান থেকে চলে যায়। নিলয় সাইকেল রাখে। ভাইয়াকে দেখে আসা লোকগুলো চলে গিয়েছে। নিলয় চুপি চুপি বাড়িতে ঢুকলো। দরজা খুলে টাকার ব্যাগটা খাটের নিচে ঢেলে দিয়ে পিসিতে বসলো। সব সিস্টেম আগের মতো করে দিয়ে পিসি বন্ধ করে দিল নিলয়। রুমের দরজা দিয়ে যেতে যাবে, বিথি আপু এসে দাঁড়ালো।
কি ব্যাপার, তুই এমন চোরের মতো করে বাইরে থেকে এলি কেন? তখন না বাবার সামনেই সবাইকে, এমনকি বাবাকেও পাত্তা না দিয়ে চলে গেলাম, তাই একটু চুপি চুপি বাড়িতে এলাম। সব ঠিকঠাক তো? ও, তোর টাকার ব্যবস্থা হয়ে গেছে। ভাইয়ার বিয়ের পর ঢাকাতে চলে যাব। আচ্ছা, পরে নিবনি টাকা। হুম। বিথিয়াবু চলে গেল নিলয়ের ঘর থেকে। নিলয় খাটের নিচ থেকে টাকার ব্যাগ বের করে বিছনার ওপরে তুলল। টাকাগুলো বিছনার ওপর ঢেলে চোখ ভরে দেখতে লাগলো। এখনো অনেক টাকার মালিক, সব টাকাই ওর। মাত্র একদিনেই 15 লাখ টাকা ইনকাম করেছে। নিলয় টাকার উপর শুয়ে পড়ে, মনে মনে বলে, হায়রে কাগজের নোট, তোর মূল্য কতই বিশাল। তোকে পাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে। ছেলে বাবাকে, বাবা ছেলেকে খুন করে, ভাইয়ের মধ্যে মারামারি হয়। কেবল তোকে সব একসাথে পাওয়ার জন্যই মানুষ কত মারামারি করে। কেউ বা রাত দিন কষ্ট করে তোকে ভক্তি ভরে গুছিয়ে রাখে, সবার থেকে তুই পালিয়ে বেড়াস যেন। কিন্তু না, সবার মতো এই নিলয় না। নিলয় হলো ইউনিক, যার জন্য টাকার পিছনে সবাই দৌড়ায়। আর এই ইভেন্টে নিলয়ের পিছনে টাকা নিজে থেকেই দৌড়ে আসে। হা 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 হা, আই অ্যাম দ্য ডেভিল, ইফ ইউ ওয়ান্ট কল মি ডেভিল। আজ থেকে আমি অন্ধকার জগতের রাজা, যার নাম হবে ডেভিল। আর আলোর রাজ্যের সাধারণ মানুষ, যার নাম হবে নিলয়। নিলয় ডাক্তারের কাছে ফোন দেয়। ডাক্তার বলে, কিডনির খোঁজ পেয়েছি, একজন দেবে বলেছে। কি চাই সে? 3 লাখ টাকা। ওকে, ব্যাপার না, টাকা পাঠিয়ে দিচ্ছি। আপনার অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিন। নিন, আগে আমার অ্যাকাউন্টে টাকাগুলো দিন, আমি ওনাকে পাঠিয়ে দেবো। দাঁড়ান 1 মিনিট। নিলয় কম্পিউটার অন করলো। হ্যাকিং জগতে ঢুকে আবারও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেখানে পাতায়। ডাক্তার অ্যাকাউন্ট নাম্বার বলে। নিলয় নোট করে রেখে দেয়। ফোন কেটে দিল। নিলয় মুচকি হাসলো। এ যেন এক নেশাতে পড়ে গিয়েছে। নিলয় ওর নিজের আইপি অ্যাড্রেস চেক করলো। সেটা লুকায়িত অবস্থায় আছে, যা প্রক্সি দ্বারা হাইড করে রাখা হয়েছে। কারণ নিলয় যদি সাধারণ তথ্য আদান প্রদানের জন্য গুগল বা যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, তবে নিলয়ের আইপি অ্যাড্রেস সহজেই শনাক্ত করে ফেলবে। এই জন্য নিলয় সব আইডি কনফিগারেশন প্রক্সি দ্বারাই লুকায়িত করে রেখেছে, যা নিলয়কে সকল প্রকার অ্যানোনিমিটি রেখে রাখছে। নিলয় পিসিতে বসে নিজের ম্যাক অ্যাড্রেস মানে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস পরিবর্তন করা শুরু করে। ম্যাক অ্যাড্রেসে হেক্সাডেসিমাল নাম্বার 12 ডিজিটের। নিলয় সেটা পরিবর্তন করে নিজেকে পুরোপুরিভাবে সুরক্ষিত রাখলো। এখন আর কোনো চিন্তাই নেই, কেউ ওকে ট্রেসও করতে পারবে না। 2 দিন পর নিবিড়ের আজ বিয়ে হয়েছে। মেয়ে বাড়ি থেকে বউয়ের সাথে রেশমি আসছে। নিলয় তার শূন্য থাকা কিডনি লাগিয়েছে, যা বাড়ির কেউ জানে না। নিলয় ডাক্তারের অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর মতো সুযোগই পেল না। বিয়ের দিন বাড়ির ছাদে দাঁড়িয়ে নিলয় লাইটিং দেখছে। পেছনে কে যেন এসেছে। নিলয় ঘুরে তাকায়, রেশমিও এসছে। আপনি না ভাবির বোন? আপনি আমাকে চেনেন না। না, আজকেই তো প্রথম দেখলাম। আমি ছেলে দেখতে আসার দিন এসেছিলাম, আপনার সাথে কথা হয়েছিল, কিন্তু আপনি না তাকিয়ে চলে গিয়েছিলেন। ও আচ্ছা, ঠিক আছে, থাকুন তাহলে, আসি। এই যে নিলয়, কোথায় যান? ফ্রেন্ডস হবেন? না। কি আপনি জানেন আমার সাথে আপনাদের বরযাত্রীতে থাকা কত ছেলে লাইন মারার জন্য পিছনে পড়েছিল, ফ্রেন্ডশিপ করার জন্য কতক্ষণ ঘুরেছিল, একমাত্র আপনি আমাকে রিজেক্ট করলেন। ও আচ্ছা, ঠিক আছে, মন খারাপ করে আফসোস করুন তাহলে, বাই। আপনি যদি আমার বন্ধু না হন, আমি কিন্তু এখান থেকে ঝাঁপ দিব। ঝাঁপ দিতে ভয় লাগলে আমাকে বলবেন, আমি ধাক্কা দিয়ে ফেলে দিতে সাহায্য করতে পারি। ও গড। নিলয় হাসতে হাসতে সেখান থেকে চলে আসলো। রুমে এসে বিছনায় বসতেই ওর নীরার কথা মনে পড়ে। কি আজব, একদিন আমি নীরার পেছনে পড়েছিলাম। নীরাকে এভাবেই চেয়েছিলাম। নীরা পাত্তা দিত কিনা জানি না, তবে অভিনয়টা খুব ভালো করেই করেছে। আচ্ছা, নীরা কোথায় থাকে? নীরা এখন ঢাকায় থাকে।
নীলার সাথেও হ্যাকের মাইন্ড গেম খেলবো না, থাক, সে থাকুক ওর মতো করে, থাকবেই না কেন? আমি তো ডেভিল, তাই না? ডেভিলরা অন্যের প্রয়োজন বোঝে না। আমি নীলাকে শাস্তি দেবই। নিলয় পরের দিন কম্পিউটার অন করলো। কয়েকজন বড় মাপের হ্যাকারদের খোঁজ পেল, যদিও সেদিনের জন্য নিলয় হ্যাকারদেরই যোগাযোগ অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছিল, তাই ওরাই নিলয়কে খুঁজে বের করে। মাসুম নামের একটা ছেলের সাথে ওর প্রথম যোগাযোগ হয়। মাসুম হলো ফোনের বা কোনো ডিভাইসের মেসেজ হ্যাক করে নিতে পারে, মানে মেসেজ আসা যাওয়া বন্ধ করে দিতে পারে। নিলয়ের কাজে লাগবে। যখন অ্যাকাউন্ট থেকে টাকা সরানো হবে তখন তা মেসেজ যাবে সেই অ্যাকাউন্ট সংযোজিত নাম্বারের বা ফোনে, যার জন্য কেউ বুঝতেই পারবে না অ্যাকাউন্ট থেকে টাকা সরানো হচ্ছে। এরপর সিয়াম নামের একটা হ্যাকারের সাথে নিলয়ের যোগাযোগ হয়। সিয়াম হলো ওয়েবসাইট হ্যাকার, যে কোনো প্রফেশনাল ব্লগ হ্যাক করে ভুল তথ্য প্রদান করতে পারে। আর তৃতীয়জন হলো অর্ক। অর্ক হলো সোশ্যাল মিডিয়াতে থাকা সব ধরনের নিউজ, সোশ্যাল যোগাযোগ মাধ্যম খুব সহজেই হ্যাক করে নিতে পারে সে। নিলয় ওদেরকে যা জানে সব শেখাবে, কারণ ওরা জানে নিলয় সিসিটিভি হ্যাক, অ্যাকাউন্ট হ্যাক, বলা যায় সব সিস্টেমই নিলয় নিজের কন্ট্রোলে আনতে পারে। নিলয়কে ওরা তিনজন ডেভিল নামে চেনে। পেমেন্ট দেওয়ার হিসেবে ওরা তিনজন নিলয়ের সাথে যোগ দেয়। ওরা অবাক হয় এই দেশে এমন বড় লেভেলের কোনো হ্যাকার আছে দেখে, যার নাম ভয়ঙ্কর টাইপ। নাম শুনেই ওরা বুঝে যায় ডেভিল কোনো সাধারণ হ্যাকার নয়। ডেভিল ওদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে, এক একজনকে মাসে 1 লাখ টাকা করে দেবে, সেটার কন্ট্রাক্টও করেছে। সিয়াম, অর্ক আর মাসুম এত টাকা বেতন পাবে শুনে অবাক হয়ে যায়। কিন্তু ডেভিল কাঁচা খেলোয়াড় না, সে ঠিকই ওদের তিনজনকে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েই টাকা পাঠিয়েছে। ইভেন ওদের সব তথ্য কালেক্ট করছে। নিলয় যেখানে পা দেয় সেই এলাকার সব কিছু যা নেটওয়ার্কের সাথে অন্তর্ভুক্ত সবটা নিলয়ের কথা মতো কাজ করবে। অন্যের ডিভাইস নিলয়ের কন্ট্রোলে চলে আসে তখন। এই জন্যই সে ডেভিল, কারণ সে একটা কথাই জানে, ইনফরমেশন ইজ হেলথ অ্যান্ড হেলথ ইজ ওয়েলথ। নিলয় ঘুমিয়ে আছে। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনতে পেল। মা একটু জোর গলাতেই কাকে যেন কি বলছে। নিলয় ঘুম ঘুম চোখে দরজা খুলে দেখে মা আর ভাবি ঝগড়া করছে। নিশা ভাবি নিলয়ের মাকে বলছে, দেখুন মা, আমি বাপের বাড়িতে কোনো দিন রান্নাঘরে যাইনি, আপনি রোজ রোজ ডাকবেন না তো। আর আমি এত সকালে কোনো দিন উঠি না, শুধু শুধু কেন ডাকছেন? দেখো বৌমা, এটা তোমার বাপের বাড়ি না, এখানে নিয়ম মাফিক চলতে হবে। কিছু না করো, চা তো বানাতেই পারো রোজ সকালে উঠে। আমার মেয়েকে দেখেছো, সে অনেক কাজ করে, আর তুমি ঘুম থেকে ওঠো 10টার পর। কেন? এটা তোমার বাড়ি না। এক্সকিউজ মি, আমি আপনার বাড়ির কাজের মহিলাও না, সো আমার সাথে কাজ নিয়ে কথা বলবেন না। আর এটা আমার বাড়ি না কেন করছেন? আপনার ছেলে উঠলে ওকে নিয়ে আমি চলে যাওয়ার ব্যবস্থা করছি। কি বললে তুমি? আমার ছেলেকে নিয়ে চলে যাবে? ও কখনোই আমাদের ছেড়ে যাবে না। ওনাদের ঝগড়া চলছেই। নিলয় সেসব দেখে মুচকি হাসছে। ভাইয়া উঠে পড়ল। মা আর ভাবির ঝগড়া চলছে। আদনান সাহেব এসে দাঁড়ালো ওনার সামনে। বিথিও দৌড়ে আসলো। নিলয় কেবল দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ কথা শুনছে। ভাবি নিশা আফরোজ বলল, আমি কোনো কাজের লোক না যে আমাকে দিয়ে আপনারা কাজ করাবেন। বৌমা, নিজের বাড়িতে কেন কাজের লোক হিসেবে কাজ করবে? তুমি তো ভালোবেসে কাজ করবে। আপনি চুপ করুন। রোজ আপনার সামনে চা নিয়ে গিয়ে মিনমিন গলায় বলতে পারবো না, বাবা চা নেন। এটা খুব বিরক্তিকর। দরকার হলে আপনি আপনার মেয়ে বা বউকে বলবেন। একটা অপদার্থ ছেলেও তো আছে, তাকেও বলবেন। আমি কেন? কাজের লোকও বা কোথায়? এইসব কিছুর জন্য কাজের লোকের কোনো দরকার নেই। আমাকেই তো কাজের লোক বানাচ্ছেন। থাকবো না এই বাড়িতে। নিবিড়, শুনছো? একবার এসে দেখো তোমার মা বাবা বোন ভাইরা আমার সাথে কেমন ব্যবহার করছে। নিবিড় ঘুমাচ্ছিল। নিশার এমন ডাক শুনে বিছনা থেকে লাফিয়ে ওঠে। তাড়াতাড়ি বাইরে এসে দেখে বউ শাশুড়িতে অনেক ঝগড়া লেগে আছে।
নিবিড় বলল, কি হয়েছে, এমন চিৎকার করছো কেন? তোমার মা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাই, এই জন্য কি তোমাকে ভালোবেসে এখানে এসেছি? আমি বারবার করে বলেছিলাম আমি এমন জায়গাতে থাকতে পারবো না, কোনো স্বাধীনতা নেই। নিবিড়, আমি থাকবো না, আলাদা হবে, নয় তোমার বাবা মা বোন ভাই সবাইকে বের করে অন্য জায়গায় রাখবে, আমি আর তুমি থাকবো। কি বললে বৌমা? আমাদের ছেলে তোমাকে নিয়ে একা থাকবে? এমনটা সে কখনো করবে না। আমরা ওকে চিনি, দরকার হলে তোমাকে রেখে আসবে, তবু ও ওর পরিবার ছাড়বে না। সবাই একটু চুপ থাকবা প্লিজ। খোকা, তুই বল, এভাবে থাকা যায়? সামান্য কথা নিয়ে তোর বউ কত কিছু বলল। মা চুপ থাকো তো, নিশাকে কি কাজের মেয়ে বানিয়ে রাখবে তোমরা? এভাবে কেন বলছিস? তোর বোনও তো বাসায় কাজ করে, তাই না? তাহলে কি তোর বোন কাজের মেয়ে? দেখো, আমার বোন যে ফ্যামিলির, আর নিশা সেরকম ফ্যামিলির না। ওকে কেউ কিছু বলবা না, বললে কিন্তু আমি ওকে নিয়ে আলাদা হয়ে যাব। ভাইয়া কথাটা বলে ভাবিকে নিয়ে ঘরে চলে যায়। মা আর বাবা দাঁড়িয়ে শুকনো দৃষ্টিতে তাকিয়ে থাকে বড় ছেলের দিকে। নিলয় দরজার কাছে এসে দাঁড়িয়ে মুচকি হাসে। বিথি এটা খেয়াল করে কিছুই বলেনি। নিশা ভাবির ঘরে গিয়ে দরজা আটকে দেয়। নিবিড়ের পাশে বসে বলল, দেখো নিবিড়, আমার পক্ষে এভাবে থাকা সম্ভব না, আমাকে আলাদাভাবে রাখো। আমি তোমার মায়ের বাবার অর্ডার পালন করতে এ বাড়িতে আসিনি। বাদ দাও তো। কি বাদ দেব? 1 সপ্তাহের মধ্যে আলাদা হবে, আর তোমার গুণধর ছোট ভাইকেও বলবে বাড়ি থেকে চলে যেতে। সংসার তোমার, খাওয়াবে তুমি, আর কথা শুনতে হবে আমার। এমন কেন? তোমার ভাই বোনকে তাড়াবে এখনই। শান্ত হও নিশা, দেখছি কি করা যায়। আদনান সাহেব আর তার স্ত্রী ব্যালকনিতে বসে সকালের কথাগুলো ভাবছে। যে ছেলেকে এত আদর করলাম, ভালোবাসলাম, সেই ছেলে আজকে বইয়ের পক্ষ নিয়ে আমাদের কথা শোনালো। নিবিড়ের মা, আহ নিবিড়ের মা, ভাবতে কষ্ট হচ্ছে জীবনে কি করলাম ওদের জন্য। সবটাই কপাল ছিল। ছোট ছেলেটা কিছু করে না, বড় ছেলেটা বউয়ের কথা শুনে চলে। এমনটা হবে কখনো কল্পনাও করিনি। বাদ দাও, ছোট ছেলেকে বড় ছেলে খাওয়াতে পারবে না, এটা ওর বইয়ের কথায় বোঝা যাচ্ছে। নিবিড় অফিসের জন্য রেডি হয়। নিশা বিছানায় বসে ভাবছে, আচ্ছা, আমি যদি নিলয়কে তাড়ানোর ব্যবস্থা করি তাহলে কেমন হয়? নিলয় চলে যাবে বাসা থেকে, এরপর এখানে সব কিছু আমাদের হবে, আমার বর সব কিছু পাবে। নিবিড় অফিসে চলে যায়। নিশা জোরে জোরে ডাকে নিলয়কে। নিলয় ঘরে বসে আজকে সকালের কথাগুলো ভাবছে আর মনে মনে হাসছে। ভাবি ওকে ডাকছে। নিলয় না শোনার ভান করে বসে আছে। ভাই, তোকে ভাবি ডাকছে, শুনছিস না কেন? আমি কারো কথা শোনার মধ্যে নেই, আমি কেন ওনার কথা শুনবো? আরে যা, শুনে আয়। নিলয় ভাবির ঘরে আসলো। নিশা ভাবি সালোয়ার কামিজ পরে আছে, বুকে ওড়না নেই। নিলয় একবার তাকিয়ে ঘর থেকে বের হতে যাবে, নিশা ভাবি তখন ডাক দেয়, নিলয় শোনো, আমার কাঁধে না অনেক ব্যথা করছে, একটু মালিশ করে দাও। বিথিকে বলতে পারতাম, কিন্তু ডাক্তার বলেছে ছেলে মানে তোমার ভাইয়ের হাত দিয়ে মালিশ করলে ভালো হবে। ও তো নেই, তুমি একটু দাও। নিজের কাজ নিজেই করুন। প্লিজ নিলয়, দাও না। তোমার ভাই হলে তো দিতই, তোমাকে কি ডাকতাম বলো? আর ভাবি তো মায়ের মতো, তোমার মায়ের এমন হলে তুমি কি চলে যেতে? আমি পারবো না, বিথিকে ডাকুন। নিলয় দেবে না, তাই তো? আমি তো বাড়ির কেউ না, এখনো তোমার ভাবি মায়ের মতো হতে পারিনি। তোমার ভাই ছাড়া এখানে কেউ আপন না আমার। আসলে আমি খারাপ, তাই এমনটা হলো। নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছে। যে ভাই তোমাদের হেল্প করে তার বউয়ের সামান্য অনুরোধটা রাখবে না? বোঝাই যাচ্ছে তোমার ভাইও তোমাদের কাছে আপন না। হয়েছে, থামেন, দিচ্ছি। বিছানার ওপর উঠে বসো। নিলয় বিছনায় গিয়ে নিশা ভাবির কাঁধে হাত দিতে যাবে, তখনই ভাবি জোরে চিৎকার দিয়ে দরজার কাছে যায়। সাথে সাথে সবাই দৌড়ে ভেতরে আসলো।
এসে দেখে নিলয় বিছনায় বসে আছে। নিলয়ের পাশে নিশা ভাবির ওড়না, আর নিশা ভাবি বুকে 2 হাত চেপে কাঁদছে দরজার কাছে দাঁড়িয়ে। কি হয়েছে বৌমা? দেখুন আপনার ছোট ছেলের কাজ। আমি ডেকেছিলাম সকালে ওই ঘটনার জন্য সরি বলার। আসলে আপনাদের সরি বলতে পারতাম, কিন্তু ভাবলাম নিলয়কে আগে বলি। সে তো ওখানে ছিল, কোনো কথা বলেনি, তার জন্য ডেকেছি। সরি বলতেই ও রেগে যায়, আমাকে অনেক বাজে কথা বলে। আমি শুনে বলি, নিলয় ভাবি তো তোমার মায়ের মতো, তাহলে এমন কেন করছো? নিলয় কোনো কথা শোনে না, আমাকে বিছনায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। দেখুন, ওর কাছে ওড়না পড়ে আছে। আমার গা থেকে ওড়না কেড়ে মুখ চেপে ধরেছিল। আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে চিৎকার দিয়েছি। নিশা কাঁদতে কাঁদতে এগুলোই বলতে থাকে। নিলয় হাঁ করে তাকিয়ে থাকে ভাবির দিকে। কি বলবে ও কিছুই বুঝতে পারছে না। আদনান সাহেব এগিয়ে এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয় বিছনা থেকে নেমে বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, আমি চুপ কুত্তার বাচ্চা! তোকে বকতাম কারণ তুই বেকার ছিলি, কিন্তু এতটা নিচু নেমে যাবি কোনোদিন ভাবিনি আমি। ছি ছি, তুই এত জঘন্য একটা ছেলে ভাবতে আমার নিজের লজ্জা হচ্ছে। বাপ হয়ে ছেলের এমন কুকুরতি কেউ সহ করতে পারবে না, কেউ পারবে না। বাবা, আমার কথা কেন শুনছো না? আমি তো তোমাকে চুপ! আর একটাও কথা বলবে না তুমি। তোমার লজ্জা করে না মায়ের মতো ভাবিকে এমন অসম্মান করতে? তোমার ভাই আসুক আজকে। মা, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। দয়া করে নিবিড়কে কিছু বলো না। নিলয় কখনো তোমার আশেপাশে আসবে না। আচ্ছা ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। নিশা ভাবির কথা শুনে নিলয়কে নিয়ে ওর বাবা ঘর থেকে বের হয়ে যায়। নিলয় নিজের ঘরে গিয়ে বিছনায় বসলো। বিথি আপু ঘরে আসলো। নিলয়ের পাশে এসেই বসতে নিলয় বলে, তুই কেন এসেছিস? খারাপ ছেলেদের পাশে বসতে নেই, চলে যা। ভাই, আমি কিন্তু সবটা দেখেছি। দোষটা কার আমি জানি। ও, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। চুপ কর। বাড়ি থেকে চলে গেলে সব ঠিক হয়ে যাবে? তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? না আপা, দেখলে না ভাবি কতটা অভিনয় করতে পারে? কেউ শুনল না আমার কথা। থাক, বাদ দে। সন্ধ্যা হয়ে এসেছে। নিলয় কম্পিউটারের সামনে বসে আছে। মাসুমের একটা মেসেজ আসলো। ভাই আসেন, আমাদের 4 জনের জন্য একটা ফ্ল্যাট রেডি করে ফেলছি। আসবো খুব তাড়াতাড়ি। আমি একটা ছবি পাঠাচ্ছি, সাথে ফেসবুক আইডির লিঙ্ক। আইডিটা হ্যাক করে যেন আমাকে দেয়। কার আইডি ভাই? নীরা নামের একটা মেয়ের। ভাবি নাকি? না মানে সব ছেলে তো তার জিএফের ফেসবুক আইডি হ্যাক করে কারোর সাথে কিছু করছে কিনা দেখতে চায়। আইডিটা 1 ঘন্টার মধ্যেই লাগবে। আচ্ছা ভাই। নিলয় কম্পিউটার অফ করে নীরার কথা ভাবতে থাকে। নীরাকে এবার ওর শাস্তি পেতেই হবে। অহংকার করেছিল, তাই না? আমার ভালোবাসার কোনো মূল্যই দিল না, তবে এবার দেবে। আর মূল্যটা হবে সম্মানহানির আর টাকার। নিলয় মনে মনে হাসলো। নিলয় ছাদে এসে দাঁড়ালো। ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তখনই নিশা ভাবি ছাদে আসে। নিলয়কে দেখে আবারও নতুন করে প্ল্যান করার মতলবে নিলয়ের কাছে পাশে যায়। শাড়ি পরেছে নিশা ভাবি, পেটের অনেক অংশই দেখা যাচ্ছে। নিলয় নিশাকে দেখে চলে গেল। নিশা নিলয়ের এমন আচরণে অবাক হলো। মনে মনে সে খুশি। নিশা মনে মনে হাসলো। নিলয়কে সে এখন ব্যবহার করতে পারবে, তবে সঠিক সুযোগের অপেক্ষা করতে হবে। এই জানো, তোমার ভাই নিলয় আমার দিকে কেমন করে তাকায়? ওর নজর ভালো না। আমার না খুব ভয় করছে নিবিড়। প্লিজ তুমি কিছু করো, না হলে কোনোদিন দেখবো তোমার ভাইয়ের কাছে তোমার বউ ধর্ষণ হয়েছে। নিবিড় রাতের খাবারের পর রুমে এসে বসে। নিশা নিবিড়কে জড়িয়ে ধরে কথাগুলো বলল। নিবিড় বলে, আরে ধুর, কি বলো ওসব? নিলয় ওরকম ছেলেই না, আমি ওকে চিনি। নিশা রেগে গিয়ে বলল, দেখো নিবিড়, আজকে সন্ধ্যায় ছাদে গিয়েছিলাম। বাতাসে কাপড় সরে গিয়েছিল পেট থেকে। তোমার ভাই সেদিকে তাকিয়েছিল। আমার কথাটাও এখন বিশ্বাস হবে না তোমার, তাই তো?
মানে আমি এখন তোমাকে মিথ্যে বলছি? আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করতে হবে না। আমি তো তোমার কেউ না, ভাই তো সব। আরে বাবা, রাগ করছো কেন? আচ্ছা, আমি ওকে বুঝিয়ে বলবো নি। কি এটা তোমার বুঝিয়ে বলার মতো ব্যাপার নাকি? নিবিড়, তুমি আমাকে ভালোবাসো না, আমার সাথে এমন কেন করলে? আচ্ছা, আমি দেখছি, তুমি চিন্তা করবে না। নিবিড় শুয়ে পড়ে। নিশা এবার জানে ওর চালটা অনেক শক্ত মতো হতে হবে। নিলয়কে আগে বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করছে ওর ভাবি, যার জন্য সে এত কিছু করেছে। পরের দিন নিশা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। শাশুড়ি মা নিশাকে দেখে অবাক হয়। যে মেয়ে কতদিন সকালে না ওঠার জন্য এত কিছু করলো, সেই মেয়ে আজকে উঠে এসে নিজে থেকেই, তাও আবার রান্নাঘরে এসে গেল। বৌমা, তুমি ঠিক আছো তো? জি মা, সারা রাত ভাবলাম আপনাদের সাথে অন্যায় করেছি, আমার একটুও উচিত হয়নি, সরি মা। আরে সরি বলার কিছুই নেই, আমারও শাশুড়ি হিসাবে তোমাকে বোঝানো দরকার ছিল, আমিও সরি। দিন মা, আমি চা বানাই। আজকে সবার জন্য আমি চা বানিয়ে নিজেই সবার কাছে নিয়ে যাব, প্লিজ মা, দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নিশা চা বানায়, প্রথমে শ্বশুরকে দিয়ে আসে। আদনান সাহেব তো রীতিমতো অবাক এমন কাজ দেখে। নিশা এভাবে চা করে নিজে হাতে নিয়ে আসবে ওনারা দুজন কখনো কল্পনাই করেনি। নিশা চা নিয়ে চলে আসে, এবার বিথিকেও চা দিয়ে আসে। এভাবে সবাইকে চা দিয়ে শেষ কাপটা নিলয়ের জন্য আনে। নিলয়ের ঘরে এসে দেখে নিলয় ঘুমাচ্ছে। চা টেবিলে রেখে আশেপাশে তাকালো, কাউকেই দেখতে পাচ্ছে না। নিলয়ের দিকে তাকায়, কিছু সময় ভেবে নিলয়ের ওপর গিয়ে বসলো নিশা। গা থেকে শাড়িটার অনেক অংশ নামিয়ে নিল, চুলগুলো এলোমেলো করে দিল, ব্লাউজের এক অংশ জোরে ছিঁড়ে ফেললো। ঠোঁটে লিপস্টিকে হালকা লাগিয়ে নিলয়ের গালে আলতোভাবে লিপস্টিক দিয়ে জানলা দিয়ে সেটা ফেলে দেয়। নিলয় অনুভব করে কে যেন ওর উপর উঠে বসেছে। চোখ খুলে তাকিয়ে দেখে নিশা ভাবি ওর উপর উঠে বসে আছে। নিলয় জোরে ডাকতে যাবে, তখনই নিশা নিলয়ের গাল চেপে ধরে। নিলয় নিজেকে ছাড়ানোর জন্য নিশাকে ধাক্কা দিতেই নিশা নিলয়ের পাশ থেকে পড়ে যায়, আর সাথে সাথে নিশা জোরে চিৎকার দিয়ে ওঠে। এত জোরে চিৎকার শুনে নিবিড়ও যেন দৌড়ে চলে আসে নিলয়ের রুমে। শুধু নিবিড় নয়, পুরো বাড়ির লোক সবাই চলে আসে নিলয়ের রুমে, আর এসে দেখে নিশা বিছানায় শুয়ে আছে আর নিলয় নিশার পাশে খালি গায়ে আধা শোয়া হয়ে আছে। নিবিড়কে দেখে নিশা নিলয়কে ধাক্কা দিয়ে দৌড়ে নিবিড়ের পেছনে গিয়ে দাঁড়ায়। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আরেকটু দেরি করে আসলেই ও তোমার বউকে বলেছিলাম না তোমাকে তোমার ভাই ভালো না, বিশ্বাস করনি তো আমার কথা? সুন্দরী ভাবিকে সকালে একা পেয়ে তোমার ভাই। নিজের তো কোনো ভাই ছিল না, ভেবেছিলাম এখানে এসে নিজের একটা পরিবার, একটা ভাই পাবো। পরিবার পেলেও ভাই পাইনি। এতটা জঘন্য মনের মানুষ তোমার ভাই। সত্যি এ বাড়িতে না আসলে আমি জানতামই না। আমি আজকেই চলে যাব বাড়ি ছেড়ে, হয় নিলয় থাকবে না হয় আমি। আমাকে তাড়ানোর জন্য এমন করছে নিলয়। চলে যাচ্ছি নিবিড়, কখনো আসবো না তোমার কাছে। নিশি শোনো প্লিজ, নিলয়কে তো আমি মেরেই ফেলবো আজ। নিবিড় নিলয়ের দিকে এগিয়ে যাচ্ছে, আদনান সাহেব থামায়। নিলয় বোকার মতো তাকিয়ে কি হচ্ছে সেটাই বোঝার চেষ্টা করছে। এখনো ওর ঘুমের ঘোর কাটেনি। ঘুম ভাঙতেই সে কিছু বোঝার আগে এত কিছু হয়ে গেছে। আদনান সাহেব একটা লাঠি আনে, নিলয়ের হাত ধরে উঠোনে নিয়ে যায়। নিলয় শর্ট প্যান্ট আর খালি গায়ে ছিল। নিলয়কে উঠোনে এনে দাঁড় করিয়ে লাঠি হাতে দাঁড়িয়ে আছেন আদনান সাহেব। নিলয় ওর বাবাকে বলল, বাবা আমি কিছু করিনি। আদনান সাহেব লাঠি দিয়ে নিলয়কে একটা জোরে বাড়ি দেয়। বাবা বিশ্বাস করো আমি কিছু করিনি। আদনান সাহেব আবারও একটা বাড়ি দেয় জোরে। নিলয় আর কিছু বলল না, কারণ সে বুঝে গিয়েছে কিছু বললেই সেটা বিশ্বাস করবে না কেউ। আদনান সাহেব নিলয়কে মারতে থাকে। নিলয় বুকে হাত বেঁধে মাথা নিচু করে মার খেতে থাকে। আদনান সাহেব তার স্ত্রীকে বলল, এই বেজন্মা ছেলেটার ব্যাগ গুছিয়ে আনো। আজকে থেকে আমি ওর বাবা না, সেও আমার ছেলে না। ত্যায্য করলাম আমি ওকে। বেরিয়ে যা বাড়ি থেকে, শালা জানোয়ার জন্ম দিয়েছি একটা।
নে ব্যাগ ধর, দূর হয়ে যা চোখের সামনে থেকে। আমরা মরে গেলেও যেন দয়া করে দেখতেও আসবি না তুই। আমাদের মুখটা তুই না দেখলে মরার আগে অনেক খুশি হব। তোর মতো ছেলে না থাকাই ভালো। নিলয় ব্যাগ হাতে নেয়, সবার দিকে একবার করে তাকায় নিলয়। নিলয় বাবা আর মায়ের থেকে এমন গালি শুনে চুপ হয়ে গেল। এতক্ষণ সে মারার জন্য কাঁদেনি, কিন্তু ওর বাবা মায়ের কথাগুলো শুনে নিলয় ঠিকই নীরবে কাঁদছে। মা ব্যাগ এনে মাটিতে ফেলে দেয়। নিলয় মাটি থেকে ব্যাগটা তুলে নিয়ে সবার দিকে একবার তাকায়। বিথি আপুর দিকে তাকিয়ে এসে কিছু সময় পর ঘুরে হাঁটতে থাকে। দৌড়ে বিথি আপু আসে নিলয়ের সামনে। নিলয়ের গায়ের চামড়া ফেটে রক্ত বের হচ্ছে। বিথি বলে, বাবা, নিলয়কে যেতে দিও না। মা, নিলয়কে আটকাও, ওকে যেতে দিও না। ভাই প্লিজ যাস নে, তুই যাস নে রে, থাক ভাই। নিলয় শোন না। ভালো থাকিস আপা। তুই না কম্পিউটার কিনে দিয়েছিলি, ওটা আমি নিয়ে যাব না, দূরে বসেই সেটা আমি নষ্ট করে দিতে পারবো। প্লিজ কেউ অন না করে তোর কাছে যত্ন করে রেখে দিস। কোনো একদিন হয়তো তোর সাথে আমার দেখা হবে, সেদিন কম্পিউটার নিয়েই না হয় গল্প করব। নিলয় আর কিছু বলে না। সে আর দাঁড়ালোই না বাড়িতে, সোজা সেখান থেকে চলে আসলো। ব্যাগে হাত দিয়ে মোবাইল পেল। মাসুমকে সে ফোন দেয়। আমি ঢাকাতে আসছি, সব রেডি আছে? জি ভাই, সব রেডি। আপনি খালি আসবেন, আমরা কাজ শুরু করে দেব। ওকে থাক, আসছি। নিলয় কাপড় পাল্টে চলে গেল স্ট্যান্ডে। বিথি ওর মা বাবার সামনে দাঁড়িয়ে আছে। মা বিথির গালে চর দিয়ে বলল, কুলাঙ্গারদের দলে কেন ছিলি? তাকে কেন যেতে নিষেধ করেছিলি? ওটা তোর ভাই না, এই বাড়ির ছেলেও না ও। মা ভালোই বলেছ, নিলয় এইবারে ছেলে না, ও খালি গায়ে ছিল। ওকে তাড়ানোর জন্য রাগের বশে দাগটাও হয়তো দেখনি। কেন আবার? দেখ কোথায় কারো সাথে মারামারি করছিল, হয়তো তারাই ছুরি মেরে কেটে দিয়েছিল, তাই এমন। তুই আর একবার ওর কথা বলবি না, বলে দিলাম। কিডনি নষ্ট হয়ে যাচ্ছিল। জানো, সেদিন টাকার অনেক দরকার ছিল। টাকার কথা শুনে তোমার বড় ছেলে সেখান থেকে গোপনে পালিয়ে আসে। নিলয় আর আমি দেখেছিলাম। ঠিকই বলেছো তোমরা, ও বেজন্মা, কুলঙ্গার, অপদার্থ। আমি তাই বলবো। কিন্তু জানো না, সেদিন বাবাকে বাঁচানোর জন্য বাবা ওর জন্যই বেঁচে আছে। তোমরা জানো কিডনিকেও দান করেছে। মজার ব্যাপার বাবা মা, কেউ কিডনি দান করে, তাই না? ওর পেটে বাবার কিডনি দেওয়ার ক্ষতটা আছে। ডাক্তারের সাথে কথা বলেছিল, আমি আড়ালে দাঁড়িয়ে দেখেছি। সে বলতে নিষেধ করেছিল, কিন্তু সে তো আর নেই, তাই আর না বলে থাকতে পারলাম না। অপারেশনের জন্য টাকার দরকার ছিল, আর তোমার বড় ছেলে নেই সেখানে। জানো টাকাটা ম্যানেজ করেছিলাম কি করে? আমার পড়ার সব টাকা জমানো থেকে নিয়ে অপারেশন করিয়েছি। বাবা, তোমার শরীরে যে কিডনি আছে একটা, সেটা নিলয়ের। গতকাল ভাবি নিলয়কে নিজের ইচ্ছাতে ডাকে। কাঁধ ব্যথার নাম করে নিলয়ের সাথে উনি নাটক করে, অথচ তোমরা সেটা বিশ্বাস করনি। যাই হোক, ওকে তাড়িয়ে দিয়েছ, অনেক ভালো করেছো। ওর মতো ছেলের দরকারই পড়ে না। ধন্যবাদ তোমাদের। আর বড় ছেলেই তোমাদের কাছে সব কিছু। ওকে কোনোদিন আদর করে ভালোবেসে কাছে ডেকে বুঝিয়ে বলেছ? বলনি, কারণ সে তো খারাপ ছেলে। সবসময় ওর সাথে গালি দিয়ে তোমরা সবাই কথা বলেছ, কখনো তাকে চেনার চেষ্টাও করনি। আর আজকে স্বপ্না শুনেই ওকে মেরে বাড়ি থেকে বের করে দিলে। তুই না হয় ওনাকে নিয়ে চলে যা, না হয়তো আমাদেরকে বের করে দে। বলা তো যায় না। কোনোদিন তোর বউ আবার তোর বাবার সাথে এমন করে বাবাকে তাড়িয়ে দিচ্ছে, আর আমাদেরকে দাসী বানিয়ে রাখছে। বিথি আর কিছু বলল না। সে দৌড়ে তার রুমে চলে গেল। এদিকে নিলয়ের সামনে বাস এসে থামে। সে কোনো কিছু না ভেবে, সময় নষ্ট না করে বাসে উঠে পড়ে। চোখ বন্ধ করে ছোটবেলার মা বাবার আদরগুলোর মুহূর্তটাকে কল্পনায় আনতে থাকে। সন্তানেরা বড় হলে ছোটবেলার ব্যবহারের মতো বড়বেলাতে করতে নেই। সন্তান কখনো খারাপ হয় না যতক্ষণ না পর্যন্ত পরিবার থেকে তার সাপোর্ট পাওয়া যায়। কিন্তু নিলয় তো সবসময় অবহেলারই দিন কাটিয়েছে। বিথি ফোন দেয় নিলয়কে। নিলয় ফোন বন্ধ করে রেখে দিল। আদনান সাহেব চেয়ারে বসে আছে, পাশে ওনার স্ত্রী বসা।
হঠাৎ শুনতে পায় নিবিড়ের ঘর থেকে নিশার কান্নার শব্দ। নিবিড় ওর বউকে পিটাচ্ছে। সুন্দর একটা সংসার একটা মেয়ের জন্য নষ্ট হয়ে গেল। নিবিড়কে কেউ কিচ্ছু বলছে না, সবাই যেন চুপ হয়ে আছে। আদনান সাহেব গেঞ্জি উঁচু করে পেটের নিচে কাটা দাগে হাত দিয়ে দেখতে থাকে। নিবিড়ের মা, আমাদের নিলয় চলে যায়নি বলো? তুমি দেখো, দুপুরের খাবারের সময় নিলয় ঠিকই বাড়িতে এসে বিতিকে ডেকে বলবে, আপা খেতে দে, খিদা লাগছে। আচ্ছা শোনো, আমরা শেষ কবে নিলয়কে নিয়ে একসাথে খেতে বসেছিলাম জানো? মনে পড়ছে না আমার। কবে যে ওকে আদর করে কাছে ডেকেছি মনেও পড়ছে না। সত্যি মনেও পড়ছে না। মায়ের কাছে সব ছেলে মেয়েরা বায়না ধরে, নিলয় যে কবে বায়না করেছে মনেই পড়ে না। মা বাবা ভুল করে না, কিন্তু এখন মনে হচ্ছে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। নিলয় আসবে, দেখো। রাত হয়েছে। নিলয় বাস থেকে নামলো। ঢাকা শহরে এই প্রথমবার এসেছে সে। আশেপাশে তাকায়, চারপাশে সিসিটিভি ক্যামেরা, ওয়াইফাই ওয়্যার। নিলয় সব কিছু ঘুরতে ঘুরতে দেখতে থাকে। আজকে ওর গায়ে অল্প টাকার শার্ট। নিলয় ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছে। হঠাৎ কেউ একজন ওকে পেছন থেকে জড়িয়ে ধরে। নিলয় ঘুরে তাকানোর আগে শুনতে পায়, এক্সকিউজ মি, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, বাঁচান প্লিজ। নিলয় তাকালো। জিন্স আর শার্টের সাথে খুব বেশি ছোট চুল নয়, মাঝারি আকৃতির কাটা চুলের একটা সুন্দরী মেয়ে নিলয়ের সামনে দাঁড়িয়ে আছে। নিলয় দেখলো 3জন ছেলে দৌড়ে নিলয়ের দিকে আসছে। কথাটা বলেই সামনে থাকা একটা ছেলে পেছনের পকেট থেকে অ্যাসিডের বোতল বের করে, মুখ খুলে মেয়েটার দিকে ছুঁড়ে মারে। মেয়েটা ভয়ে মুখে হাত দিয়ে দাঁড়ায়। নিলয়ের সাথে সাথে নিজের ব্যাগ মেয়েটার মুখের সামনে প্রোটেক্ট হিসেবে ধরে রাখে। মেয়েটা এইসব দেখে নিলয়ের দিকে তাকায়। নিলয়ের সামনে এগিয়ে এসে বলল, একটা মেয়েকে ভালো লাগতেই পারে, ইট ইজ সিম্পল। ভালো লাগার কতগুলো কারণও আছে। কোনো ছেলে মেয়ের প্রেমে পড়ে চুল দেখে, কেউ বা নাক দেখে, কেউ বা হাসি দেখে, কথা বলার ধরন বা মানসিকতার চরিত্র দেখে। সেটা হয় আসল প্রেম। আর কিছু ছেলে আছে তারা প্রেমে পড়ে মেয়েদের উপর তাদের শরীর দেখে, হটনেস দেখে। তোরা কোন দলের? ওর প্রেমে কিসের জন্য পড়েছিস? ঠিক, এটা অন্যায়। তবে হ্যাঁ বস, ভালোবাসলে প্রপোজ করা ইট ইজ ভেরি সিম্পল। সে না করে দিবে কারণ সে তোমাকে পছন্দ করেনি, ভালো লাগেনি, তাই সে না করে দিবে। ইট ইজ অলসো সিম্পল, বাট তাতে জ্বালিয়ে বেড়ানো, তাকে হয়রানি করা, নট মোর সিম্পল। সো নিলয় কিছু বলল না। সামনে থাকা লোকটার বুকে জোরে একটা লাথি দেয়। পেছনে থাকা 2টা ছেলে সাহস নিয়ে নিলয়ের দিকে এগিয়ে আসে। হাতে থাকে তাদের চাকু। নিলয় প্রথমে টাল সামলাতে না পেরে চাকুটা এসে লাগে নিলয়ের হাতে। তবে এরপর নিলয় নিজেকে ব্যালেন্স করে ছেলেটার কান বরাবর একটা থাবা দেয়। ছেলেটা পাকা রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে গেল। সাথে থাকা বাকি ওই 2জনই দৌড়ে চলে যায়। নিলয় মেয়েটার থেকে ব্যাগ নিয়ে চলে যাবে, তখনই মেয়েটা বলল, আরে আপনার তো হাত কেটে গেছে, দাঁড়ান। এই না 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 না, ওড়না বা শাড়ির আঁচল ছিঁড়ে কাটার সামনে বাঁধার কোনো দরকার নেই। এটা পুরনো বাংলা ছবির স্ক্রিপ্ট। নতুন কিছু থাকলে ট্রাই করুন। ও সরি, আপনার তো পরনের ওড়নাই নেই, শাড়িও নেই। হা 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 হা। আসি, কিছু লাগবে না? আরে আরে শুনুন, থ্যাঙ্কস। আমি নেহা, ঢাকা ভার্সিটিতে মাস্টার্স করছি। আমি ডে, না মানে আমি নিলয়, পড়তে এসেছি মাস্টার্স এ। ওয়াও, আচ্ছা ওরা হলো। বুঝতে পেরেছি, আসি। নিলয় হনহন করে চলে গেল নেহার থেকে। নেহা হাবার মতো দাঁড়িয়ে দেখছে ছেলেটা চলে যাওয়ার। নিলয় কিছু দূর আসার পর নিলয়কে দেখতে পায়, কারণ নিলয় প্রথমবার অনলাইনে কাউকে ছবি দিয়েছে। ছবি দেখেই নিলয়কে ওরা 3জন চিনে ফেললো। ভাই, মাশরুম ও মাশরুম, অর্ক ও শিয়াম। আমি নিলয়, অনলাইনে সবাই ডেভিল বলে চিনে। জি ভাই, আপনি একটা জিনিয়াস। চলুন, সামনে বিশাল ফ্ল্যাট নিয়েছি আমাদের জন্য।
আসলে আমরা হোটেল থেকেই সীমিতভাবে অনলাইনে কাজ করতাম। আপনার সাথে পরিচিত হব কোনোদিন ভাবিনি। আপনার সাথে আজীবন কাজ করব। পুরো বাংলাদেশ কিনতে যত টাকা লাগবে তত টাকা হ্যাক করে তবেই সবাই আলাদা হব। পুরো বাংলাদেশ? ভাই আপনি কি চান? পুরো দুনিয়া চাই। অনেক কাজ আছে আমাদের একটা গ্যাং দরকার, মাস্তানি গ্যাং, যার নিয়ন্ত্রণ করব আমরা। আমাদের নিজেদের প্রোটেক্ট আগে দরকার। অনলাইনের সকল তথ্য আমাদের হাতের মুঠোয় আনবো। অনলাইনে সব কিছু আমাদের কবজায় এনে সরকারকে পরিবর্তন করতে পারবো। আর এই জন্য আমাদের গ্যাং বানাতে হবে। মাস্তানি গ্যাং থাকবে, আর থাকবে একটা হ্যাকার টিম। আমরা যারা ঘরে বসে হ্যাক করি তাদেরকে আমাদের আন্ডারে আনতে হবে। আর আমাদের অনলাইনে অপরিচিত নাম দিয়ে থাকতে হবে। আমাকে অনলাইনে তোরা ডেভিল বলে ডাকবি। তোরা নিজেদের মতো একটা নাম বানিয়ে নিবি। সব হ্যাকারদের আমরা এখানে বসে নিয়ন্ত্রণ করব। তবে দিনের বেলাতে আমরা একদম ইনোসেন্ট আর হাবাগোবা হব। আমরা এখন থেকে স্মার্টফোন ব্যবহার করা ছেড়ে দিব। রাতের বেলা আমরা আমাদের হিংসতা ছড়িয়ে দিব সব জায়গায়। এই জন্য নিজেকে আগে সব কিছু থেকে প্রোটেক্ট বা ডিফেন্ড করে রাখতে হবে। তারপরেই হতে হবে সোশ্যাল ইঞ্জিনিয়ার। বোঝা গেল? সোশ্যাল ইঞ্জিনিয়ার কি? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে সোজা কথাতে চিটিং, কিন্তু এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হলো হ্যাকিং জগতের সবচেয়ে বড় শক্তিশালী সাইকোলজিক্যাল সফটওয়্যার। মনে কর তুই একটা মেয়ের আইপি অ্যাড্রেস হ্যাক করতে চাচ্ছিস, তাহলে তাকে এখনই তুই আইপি লগের লিঙ্ক দিয়ে বলতে পারবি এই যে লিঙ্কে তার কিছু সিক্রেট ফটো আছে, তাহলে সে তাতে এন্টার করতে প্রলুব্ধ হবে। এখানে এই যে মাইন্ড ট্রিক করে কাউকে প্রলুব্ধ করলি, সেটাই হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। মনে রাখবি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোনো ধারাবাধা নিয়ম নেই, বরং তুই যখন যেভাবে যতটা দক্ষতার সহিত নিজের বুদ্ধিমত্তা এবং ধৃত্যতা উপস্থান করবি, তোর সফল হওয়ার সম্ভাবনা ততই বাড়বে। আগামীকাল থেকে ঢাকার যে কোনো একটা বড় ব্যাংকের সব অ্যাকাউন্ট হ্যাক করব। সবাই রেডি থাকিস। এখন ঘুমা, যা বলবো সেসব পালন করবি, মনে রাখবি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে